আরও একটা নতুন দিন নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলা। তো আমি পানিহাটি দণ্ড মহোৎসব তলা ফেরিঘাটের কাছে চলে এসেছি। আচ্ছা, এখানে তোমাদের বলে নেই, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। যারা শিয়ালদহ থেকে এদিকে নৈহাটি কৃষ্ণনগর মানে শিয়ালদহগামী ট্রেনে উঠলে সোদপুর স্টেশনে তোমাদের নামতে হবে। সোদপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে আসলে বাঁ হাতে রোড ধরে 1 মিনিট হাঁটলেই পানিহাটি ফেরি যাবার অটো স্ট্যান্ড রয়েছে। যারা বিটি রোড ধরে আসবে তারা সোদপুরের মুখে নামবে এবং সোদপুরের মুখেই অটো বা টোটো পাবে। সেই অটো বা টোটো ধরে এই ফেরি ঘাটের কাছে চলে আসা যাবে। এই যে দূরে গঙ্গার ওই পারে দেখো বন্ধুরা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির গঙ্গার দিকের গেটটা দেখা যাচ্ছে। আমি তোমাদের জুম করে দেখালাম। ফেরিঘাটে ফেরি সার্ভিসের ভাড়া হচ্ছে প্রতি জন পিছু 8 টাকা। আমি টিকিট কেটে নিয়েছি। বন্ধুরা, ফেরি চলে এসেছে, আমি ফেরিতে উঠে পড়লাম আর চললাম গঙ্গার ওই পারে কোন নগরে। বন্ধুরা, আমি কোন্নগরে চলে এসেছি। কোন্নগরের ফেরিঘাট থেকে বেরিয়ে সামনেই পড়বে জিটি রোড। জিটি রোডের বাঁদিকে গেলেই রয়েছে টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা, আমরা ফেরি থেকে নেমে গেলাম। এবার তোমাদের তো দেখালাম যে কোন দিক থেকে নামতে হলো। এটা মশবতলার ঘাট থেকে কোন্নগর ফেরি। বন্ধুরা, আমরা টোটো পেয়ে গেছি। তো চললাম বাগানবাড়ির উদ্দেশ্যে। 10 টাকা করে ভাড়া নিচ্ছে। এখান থেকেই সব টোটো পাবে, যে কোনো টোটোই 10 টাকা ভাড়া। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো অবশেষে চলে এলাম অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ির গেটের সামনে। তো বাগানবাড়ির পাশ দিয়েই চলে যাচ্ছে জিটি রোড। এই বন্ধুরা, এই বাগানবাড়ি হচ্ছে একেবারে কোলাহল মুক্ত, চারিদিকে সবুজে ঘেরা, অক্সিজেনের ভরপুর একটা পরিবেশ। তো বন্ধুরা, এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব। চারিদিকে দেখো এই সুপারি গাছ, সুপারি বা পাম গাছ বলতে পারো, সুপারি গাছের মতনই দেখতে। ঘেঁষে হুগলির কোন্নগরে এক নীরব ছায়া ঘেরা গলিতে আজও দাঁড়িয়ে আছে অবনীন্দ্রনাথের ঠাকুরের বাগান বাড়ি। এই গেট থেকে কিছুটা হাঁটলেই পড়বে বাগানবাড়ির প্রধান গেট, আর এই প্রধান গেটের কাছেই রয়েছে টিকিট কাউন্টার। চলো এবার টিকিট কেটে নিই। এই পথটা দিয়ে আসলাম, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখানে লেখাই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ির বাগানবাড়ি, আর এই হচ্ছে 10 টাকা করে টিকিট। তো চলো এবার বাড়ির ভেতর ঢোকা যাক। এইখানে রয়েছে হেরিটেজ বিল্ডিং। এটা কোন্নগর পৌরসভার আন্ডারে পড়ছে, তাদের পরিচালিতই এটা রয়েছে আর কি। তো এই প্রবেশ পথটা দিয়ে আমি ঢুকে আসলাম। এবার এদিক থেকে শুরু হচ্ছে এই যে পৌরসভা, কোন্নগর পৌরসভার পরিচালিত। আর এদিকে প্রথম ঘর হচ্ছে এগুলো। এখানে আগে ছিল এটা দফতর। এটা হচ্ছে দ্বার রক্ষকের ঘর ছিল বিনামূল্য। আর এটা হচ্ছে গ্রন্থাগার। এটা ভাড়ার ঘর। আগে যখন অবনীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তখন এখানে রান্না করা হতো। ওই যে রন্ধনশালা, ভাড়ার ঘর মানে এখানে জিনিসপত্র থাকতো আর ওখানে রন্ধনশালা। তো চলো বন্ধুরা, এই পাশ দিয়ে ঢোকা যাক। চারিদিকে সবুজে ঘেরা অসংখ্য প্রাচীন গাছ রয়েছে আর মৃদুমন্দ বাতাস বইছে, তাই আমি ঘুরে ঘুরে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। বন্ধুরা, এই জায়গাটা এতটাই নিস্তব্ধ আর ঝিঝি পোকার কলতান ক্রমাগত হয়ে চলেছে। আমি একটু হাঁপিয়ে গেছি, তাই এখানে একটু জিরিয়ে নিচ্ছি।
তো ওইখান থেকে আমরা চলে এলাম, আর ওই পারের থেকে আমরা ফেরি করে আমরা এই পাশে আসলাম। তো এই বাড়ির পুরোপুরি গঙ্গার মুখে দিকে প্রধান গেট রয়েছে। এটা একতলা ছাদ বিশিষ্ট ঘর। এই বাড়ি শুধু একটি বাসস্থান নয়, মহান শিল্পীর শিল্প চিন্তার এক তীর্থভূমি। অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসে সৃষ্টি করেছিলেন বহু চিত্রকলা ও শিশু সাহিত্য, যা ভারতীয় শিল্পের ইতিহাসে আজও আলো ছড়িয়ে যাচ্ছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পেন্টিং রয়েছে। এই সেই জায়গা, অবনীন্দ্রনাথ ঠাকুর বসে গঙ্গা, এই জানলা দিয়ে গঙ্গা দেখতেন। আর এখানে তার কিছু হাতে তৈরি করা আর্টফ্যাক্ট রয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রকলার পুনর্জাগরণের এক গুরুত্বপূর্ণ নাম। কোন্নগরের এই বাগানবাড়ি অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনে ছিল শান্তির আশ্রয়। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহান শিশু সাহিত্যিক। তিনি লিখেছিলেন রাজকাহিনী, বুড়ো আংলা, নলক এবং ক্ষীরের পুতুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল আবান ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক শিষ্য ছিল। সেই শিষ্যদের মধ্যে বিখ্যাত নন্দলাল বসুও ছিলেন একজন। আর এখানে বন্ধুরা এই যে ভারত মাতার ছবি, তিনি ভারত মাতার স্রষ্টা। বন্ধুরা প্রত্যেকটা ঘর আমি ঘুরে দেখলাম। মাঝখানে প্রধান হল ঘর আর চারপাশে 4টে ঘর রয়েছে, ঠিক আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নে। 1871 সালে 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকোতে তিনি জন্মগ্রহণ করেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম হল গুণেন্দ্রনাথ ঠাকুর। প্রায় 13 বিঘা জমির ওপর এই বাগানবাড়িটির মধ্যে খুঁজে পাওয়া যাবে শান্তিনিকেতনের কিছুটা আভাস। গঙ্গার নদীর তীরে চারিদিকে বড় বড় গাছপালা ঘেরা রাজবাড়ির আদলে নির্মিত এই বাগানবাড়িটি 2007 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা হেরিটেজ বিল্ডিংয়ের আখ্যায় ভূষিত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের অনেক শিষ্য ছিল। সেই শিষ্যদের মধ্যে বিখ্যাত নন্দলাল বসুও ছিলেন একজন। তো বন্ধুরা এখানে রয়েছে একটা জলের ট্যাঙ্ক, যেখানে মাছ রাখা হয় আর কি। এই যে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে, তোমরা দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে প্রচুর মাছ রয়েছে। কাঁচ রয়েছে তো জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। বড় একটা জলের ট্যাঙ্ক, মানে চৌবাচ্চার মতন। এখানে মাছ রয়েছে প্রচুর। ওই পাশে রয়েছে এটা হচ্ছে বাড়ির পিছন দিক। এই বাড়ির পিছন দিক এটা বহু পুরনো গাছ তো। আর এইটা হচ্ছে বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকালে একদম চারিদিকে এখন ঝিঝি পোকা দেখে যাচ্ছে। গঙ্গার নদীর তীরে চারিদিকে বড় বড় গাছপালা ঘেরা রাজবাড়ির আদলে নির্মিত এই বাগানবাড়িটি 2007 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা হেরিটেজ বিল্ডিংয়ের আখ্যায় ভূষিত হয়। যারা হাওড়াগামী ট্রেনে আসবে তারা কোন্নগর স্টেশনে নামবে এবং কোন্নগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে একটু দূরত্বেই রয়েছে টোটো স্ট্যান্ড। ওই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরলেই পৌঁছে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে। তবে বন্ধুরা এখানে একটা সমস্যা হলো যে এই বাগানবাড়ির ভেতরে কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, আর টয়লেটের ব্যবস্থা আমি দেখিনি। পর্যটনের উদ্দেশ্যে এই বাগানবাড়িটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে।
বাড়িটি অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর বহু হাত বদল হয়। তারপর বাড়িটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তবে কোন্নগর পৌরসভার উদ্যোগে সমস্ত রকম বিতর্ককে নস্যাৎ করে দিয়ে তথা ভারতের ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে। আজ এই বাড়িটা কিছুটা অবহেলায় ছায়ায় ঢাকা, যদিও কোন্নগরের পৌরসভা এই বাড়িটির যত্ন কৌশল নিয়েছে এবং বর্তমানে পরিচালনা করছে। এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চাইনি, শুধু বলতে চেয়েছি সংরক্ষণ করো, সম্মান করো, কারণ এ শুধু অতীত নয়, এটি আমাদের শিকড়। বন্ধুরা, তোমরা এখানে আসতেই পারো এবং কিছুটা নিরিবিলি ও নিভৃতে আপনজনের সাথে কিছুটা সময় কাটাতে পারো। আর বাচ্চাদের জন্য বিনোদনের জন্য পার্ক আছে, বাচ্চারা বেশ ভালো সময় কাটাতে পারবে এখানে। তবে এখানে একটু সাবধান থাকা দরকার, যেহেতু পুরনো গাছগাছালি রয়েছে এবং মাঝে মাঝে ঝোপঝাড়ও আছে, তাই সেখানে পোকামাকড় থাকতে পারে, সেই জন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর গাছগাছালিতে না হাত দেওয়াই ভালো হবে। আজকে আমি এখানে এসে খুবই আনন্দ উপভোগ করলাম আর প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। আর এখন বাড়ি ফেরার পালা, তাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে। যেহেতু 6টা বাজে, এবার কোন্নগরে গিয়ে ফেরি ধরবো, ফেরি ধরে আবার দণ্ডমহোৎসবতলার ঘাটে গিয়ে উঠব। এখানে কিছুটা সময় কাটাতে পেরে আমার খুবই ভালো লাগলো। তো আজকে সেই জন্য তোমাদেরকে এই জায়গাটা নিয়ে আসলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়ি ফেরার পথেই চোখে পড়লো চপের দোকান, তাই একটু চপ নিয়ে নিলাম। তো মা ফোন করেছিল, চা করছে, তাই চপ নিয়ে যাচ্ছি। চলে এসছি, এখন খুব গরম লাগছে, হাত পা ধুয়ে এসছি, একটু বসেছি হাওয়াতে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে ওখান থেকে একটুখানি চপ টপ নিলাম অল্প একটু। এখন বিকেল হয়েছে, বিকেলবেলায় বাঙালি আর কি, চপ আর চা তো মাস্ট। চপের দোকানে পাশ দিয়ে আসছিলাম, তাই জন্য চপ কিনলাম। আর এই মা চা নিয়ে এসে চা খাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জানাই যে মানে চলতে চলতে আমি বেশি কথা বলতে পারিনি, কারণ হাঁপিয়ে যাচ্ছিলাম, এত গরম না, গরমের মধ্যে কথা বলা যাচ্ছিল না। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে আমার পাশে থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, তো বাই।